খাবার টেবিলে উপস্থিত আছে ভূঁইয়া বাড়ির ৩ কর্তা, সিজান ভূঁইয়া, নাবিল ভূঁইয়া এবং নাহিদ ভূঁইয়া, এবং তাদের একমাত্র বোন নাবিলা ভূঁইয়া ও তাদের ছেলেমেয়ে সকলে। আজ শুক্রবার, সবাই বাড়িতে উপস্থিত। প্রতি শুক্রবারেই ভূঁইয়া বাড়িতে বড় বড় আয়োজন করা হয়। একই দিনে বাড়ির সবাই উপস্থিত থাকে। সিজান ভূঁইয়ারা ৩ ভাই ১ বোন। বোনও একই দিনে বাড়িতে আসে, স্ত্রী এবং সন্তানদের নিয়ে। শুধু শুক্রবারেই না, হুটহাট রাতের ৩টা বা ৪টা বাজেও ওনাকে পরিবার নিয়ে ভূঁইয়া বাড়িতে হাজির হতে হয়। ওই যে ভাই ভাতিজারা পার্টির আয়োজন করে যে। খাওয়া দাওয়া শেষ করে উষা নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই ওভেনের উপরে বড় আব্বুর চার্জে দেওয়া ফোনটা বেজে উঠল। সিজান ভূঁইয়া উষাকে বললেন, উষা, আমার ফোনটা দিয়ে যা তো মা। উষাও ডান দিকে গেল। ফোনটা নেয়ার জন্য হাত বাড়াতেই চোখ গেল স্ক্রিনে ভেসে ওঠা নামটার দিকে। কতক্ষণ তাকিয়ে রইল সেদিকে। মনে কেমন চিনচিন ব্যথা অনুভব করল উষা। কিরে, ফোনটা নিয়ে আয়। সিজান ভূঁইয়ার ডাকে ধ্যান ভাঙল উষার। ততক্ষণে ফোনটাও কেটে গিয়েছে। হাতে ফোন নিতে নিতে আবারও কল আসলো। তাড়াতাড়ি ফোনটা এনে বড় আব্বুর হাতে দিল উষা। ফোন দিয়েই চেয়ারের পাশে গিয়ে দাঁড়িয়ে রইল উষা। পাশ থেকে উষার বাবা নাহিদ ভূঁইয়া জিজ্ঞেস করলেন, কিরে মা, কে ফোন দিল? সাগর ভাই। কথাটা বলেই মাথা নিচু করে নিল উষা। এই নামটা নিতে গেলেও তার অন্তরাল শরীর জুড়ে এক অন্যরকম যন্ত্রণা অনুভূত হয়। শরীরটা কেমন অসাড় হয়ে আসে। সিজান ভূঁইয়া বললেন, তা রিসিভ করতেই পারতে। উষা মাথাটা নিচু করেই আছে। বড় আব্বুর কথার প্রতিউত্তর করল না। ফোনটা রিসিভ করেই লাউড স্পিকারে দিলেন সিজান ভূঁইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছো আব্বু? বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা। তুমি কেমন আছো? শরীর কেমন আছে তোমার? তোমার খালা খালু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলেই ভালো আছি আব্বু। হ্যাঁ, কিছু বলবে তুমি সাগর? হ্যাঁ বাবা, বলবো। তোমরা সবাই কি এখন একসাথে? মানে এখন তো খাওয়ার সময়। হ্যাঁ বাবা, সবাই আছি, সবাই খাবার খাচ্ছি, শুধু উষার খাওয়া শেষ। উষার কথা বলায় সাগর খুব বিরক্ত বোধ করল। সে কি তার কাছে জানতে চেয়েছে? যত সব ফালতু। আব্বু, একটু স্পিকারটা অন করে দাও, সবাই যেন শুনতে পায়। আমি কিছু বলতে চাই। তুমি বলো, ফোন স্পিকারে আছে। হ্যাঁ আব্বু, আমি সিদ্ধান্ত নিয়েছি, এখানেই সেটেল হব। কথাটা শোনা মাত্র সকলের মুখটা অন্ধকার হয়ে গেল, বিশেষ করে নাহিদ ভূঁইয়া আর উষার। উষার মনে হচ্ছে কেউ খঞ্জর দিয়ে অবিরত তার বুকে আঘাত করছে। আমাদের বাসাটা কে দেখবে সাগর? তুমি পরিবারের বড় ছেলে, তোমারই তো দায়িত্ব বেশি। তুমি দেশে না আসলে কিভাবে কি হবে? দেশে আসবো, 1 বছরের সময় নিয়ে আসবো। উষাকে মুক্তি দিতে হবে তো। ওর 18 বছর পূর্ণ হলেই আসবো। আমি এখানেই নতুন কারোর সাথে নিজের জীবন শুরু করতে চাই। আর উষার নিজের লাইফটাকেও তো গোছাতে হবে। একটা অনিশ্চিত ভবিষ্যতের আশায় বসে থেকে তো লাভ নেই। আমি চাই সে ভালো থাকুক, হাজার হোক। সব কিছুর ঊর্ধ্বে সে আমার ছোট বোন। কথাটা শোনা মাত্র এখানে উপস্থিত প্রত্যেকের মাথায় আকাশ ভেঙে পড়ল। নাহিদ ভূঁইয়ার অন্তরটা ধক করে উঠল। নিজের চোখে নিজের মেয়ের এই করুণ পরিণতি সে দেখতে চায় না। মুখ ঘুরিয়ে তাকালেন এক কোণে দাঁড়িয়ে থাকা উষার পানে। উষার মনে হচ্ছে তার পায়ের নিচের মাটি সরে গেছে। মাথাটা চক্কর দিয়ে উঠল। পড়ে যাওয়ার আগেই একজন হাত বাড়িয়ে কোমর জড়িয়ে ধরল। উষা ডানে তাকিয়ে দেখল আলিফ ভাইয়া ধরে আছে ওকে। কোনো কথা না বলেই মাথা এলিয়ে দিল আলিফের বুকে। আলিফও হাত বাড়িয়ে বোনকে ধরল। সিজান ভূঁইয়া একবার তাকালেন উষার দিকে। ভিতরে অপরাধবোধ কাজ করছে। ফুলের মতো সুন্দর একটা পবিত্র মেয়েটা এখন বিনা অপরাধে কেমন শাস্তি ভোগ করছে। লিপি বেগম তেতে উঠলেন ছেলের কথায়। রেগেমেগে বললেন, সাগর, অনেক শুনেছি তোর কথা। গত 5 বছর ধরে তুই যা বলেছিস তাই শুনেছি আমরা। অনেক শুনেছি তোর কথা। বাড়াবাড়ি করবি না, এর ফল ভালো হবে না। বাড়াবাড়ির কি আছে আম্মু? তখন তো আমার অনুমতি নিয়ে কিছু করনি। আমিও তোমাদের অনুমতি নিব না এখন। পাশে থেকে সাগরের চাচি মারিয়া রহমান বললেন, দেখো সাগর, কেন এমন করছো? যা হবার তা তো হয়ে গেছে, বলো। আমাদের মেয়ের কি কোনো কমতি আছে? বদনাম হলে তো এই বাড়িরই হবে, এই বাড়ির মেয়েরই হবে। আর ওকে ডিভোর্স দেওয়ার একটা যুক্তিযুক্ত কারণ তো বলো।
ডিভোর্স শব্দ এটা কর্ণকুহর হতেই বাবা মেয়ে দুজন দুজনার দিকে তাকায়। বাবার দৃষ্টিতে ছিল অপরাধবোধ আর মেয়ের দৃষ্টিতে ছিল অসহায়ত্ব। সাগরের চাচা নাবিল ভুঁইয়া বলেন, দেখো সাগর, এত ফার্স্ট চিন্তা না করে দেশে আসো, তারপরে দেখা যাবে। সাগর কোনো প্রতিউত্তর করল না, সময় দিচ্ছে, যার যা বলার বলুক। নাবিল ভুঁইয়া জিজ্ঞেস করলেন, আমি সংসার করব না ওর সাথে। আর বলতে পারল না। তার আগেই সিজান ভুঁইয়া টেবিলে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে কল কেটে দিল। আলিফ উষার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আলিফের কথা শুনে সবার অন্ধকার মুখে হাসি ফোটে, মনে মনে সবাই আওড়ায়, তাই যেন হয়। বাবা, আমি সত্যি কথা বলছি। ভাইয়া যদি বনুর সাথে এমন কিছু করে, বিশ্বাস করো আমি ওকে উচিত শিক্ষা তো দেবই। সাথে আমি সহ আমার বোনকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার বোনের জন্য ছেলের অভাব হবে না। রাফিদ সিজান ভুঁইয়ার দিকে তাকিয়ে বলল কথাটা। রাফিদ কথাটা ভুল বলেনি। সত্যি উষা অনেক বেশি সুন্দরী, তার মায়ের থেকেও দুগুণ বেশি সুন্দর সে। উষার মা অনেক বেশি সুন্দর ছিলেন। উষাকে যে একবার দেখবে সে তাকে দেখার জন্য দ্বিতীয়বার ফিরে তাকাতে বাধ্য। সিজান ভুঁইয়ার ছোট ভাই নাহিদ ভুঁইয়ার একমাত্র মেয়ে আরিয়া ভুঁইয়া উষা, আর কোনো ছেলে মেয়ে নেই তার। শামিন ভুঁইয়া, রিফতিয়াত ভুঁইয়া সাগর এবং রাফাত ভুঁইয়া রাফিদ, এই তিনজন হলো সিজান ভুঁইয়ার ছেলে মেয়ে। নাবিল ভুঁইয়ার দুই ছেলে আরাব ভুঁইয়া আর সাদাব ভুঁইয়া। নাবিলা ভুঁইয়ার দুই ছেলে এক মেয়ে, ওয়ালিদ খান আলিফ আর ওয়াহিদ খান নেহাল এবং আরিশা বিনতে রুহি। উষা কারো সাথে কোনো কথা না বলেই নিজের রুমে চলে আসে। রুমে আসার একটু পরেই উষার ফোনটা বেজে উঠল। বেড থেকে উঠে টেবিলের উপর বইয়ের ভিতর রাখা ফোনটা হাতে নেয়। শামিন আপু কল করেছে। আমাবস্যার মতো অন্ধকার মুখটায় হাসি ফুটে ওঠে। এখনই সকল বিষাদ দূর হয়ে যাবে। শামিনের মন ভুলানো কথায় মন খারাপ জানালা দিয়ে পালাবে। উষা ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমার বরটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা। তা আমার ভাইয়ের একমাত্র মিষ্টি উষা বউটা কেমন আছে? কি করছে এখন? খেয়েছিস? হ্যাঁ আপু, ভাইয়ের একমাত্র মিষ্টি উষা বউ ডাকটা এবার বাদ দিয়ে আগের মতো উশি বুশি ডাকা শুরু করো তো। শামিন ভ্রুজোড়া কুঁচকে ফেলে মুহিবের হাতে থাকা ফোনটার দিকে তাকায়। মুহিবও উষার কথা শুনে ছেলের মুখ থেকে চোখ সরিয়ে প্রথমে তাকায় বামে বসে থাকা তার বউয়ের দিকে। শামিন আর মুহিবের চোকাচুকি হয়। তার ভাই বিয়েটা না মানলেও উষা কখনো এমন কথা বলে না, আজই প্রথম, তাই দুজনেই অবাক। শামিন চিন্তিত ভঙ্গিতে শুধায়, কেন রে, কি হয়েছে? হঠাৎ এমন কথা বলছিস কেন? বলবো না? তোমার ভাই তো ডিভোর্স দিবে আমাকে। একটু আগে জানালো দেশে আসবে 1 বছরের জন্য, আমাকে মুক্তি দিবে। কথাটা বলতে বলতে দুফোঁটা জল গড়িয়ে পড়ে উষার চোখ থেকে। গলাটাও ধরে যায়। কাপা কাপা গলায় কোনো মতে কথাটা বলে। মুহিব ক্ষিপ্ত চোখে তাকায় শামিনের পানে। শামিনের উত্তরের আশায় আছে সে। শামিন রাগী এবং তেজি কণ্ঠে বলে, উষা, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, এই পৃথিবীতে তুই আমার ভাইয়ের বউ। আল্লাহ না চাইলে এই বিয়ে কখনোই ভাঙবে না, ভাঙতে দিব না আমরা। তুই নাকে তেল দিয়ে ঘুমা, বদমাইশের কথা কানে নিবি না, আর কোনো ছাগলের জন্য চোখের পানিও ফেলবি না, এই আমি বলে দিলাম তোকে। উষা, তোমার জন্য সাগরের থেকে কিউট একটা জামাই নিয়ে আসবো। এত ভেবো না তুমি। এইসব কালার বেহারির জন্য কান্নাকাটি করো না তো। তুমি তো আমাদের প্রিন্সেস, তুমি এইসব কলার বেহারি ডিজার্ভ করো না। তোমার জন্য একটা প্রিন্সেস নিয়ে আসবো আমরা। উষা খুব ভালো করেই জানে ভাইয়া তাকে হাসানোর জন্য এসব বলছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমিও তাই বলি। তুমি আছো না, তোমার মতো হ্যান্ডসাম হাঙ্ক থাকতে এইসব কলার বেহারি বা অন্য কোনো ছেলের জন্য বসে থাকবো কেন বলো? শালিকা, রেডি থেকো, আমি বর সেজে এসে নিয়ে যাব। তোমার মতো বেয়াত্তা আর একটা বাচ্চার বাপের কাছে কি
আমার বোন বিয়ে দিব? ঝগড়া বাদ দাও দুজনে। দেশে কবে ফিরবে? কতদিন হলো বাচ্চাটাকে দেখি না। আর হ্যাঁ, আমার জন্য কিন্তু তেল, ক্রিম, শ্যাম্পু এসব আনতে ভুলো না, বলে দিলাম। অলরেডি কিনে ফেলেছি, তোকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি, দেখিস তো সব ঠিক আছে কিনা। আরও টুকটাক কথা বলে শামিন কল কেটে দেয়। মহিব হলো শামিনের হাজবেন্ড। দুজনে তাদের একমাত্র ছেলে মাহিদকে নিয়ে ইন্ডিয়ায় গেছে ভ্যাকেশন কাটাতে। শামিন উষার ভরসার একমাত্র জায়গা। অবশ্য ভুইয়া বাড়িতে মেয়ে বলতে শুধু শামিন আর উষা। শামিন সবার বড়। শামিনের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে রাজত্ব চলে আসে উষার। একমাত্র মেয়ে বলে বাবা, চাচা, ভাই সবাই চোখে হারায়। আদরের কোনো কমতি নেই তার। উষা আর শামিনের বিয়ে হয়েছে একই দিনেই। শামিনের ছোট ভাই সাগরের সাথে বিয়ে হয় উষার। সেই বিয়েতে উষাসহ বাড়ির সবাই রাজি থাকলেও রাজি ছিল না সাগর। উষা নিজের বিয়ের কথা ভেবে আনমনেই হেসে ফেলল, ডুব দিল অতীতের সেই দিনগুলোতে। বাড়িতে তখন সবার মধ্যেই খুশির আমেজ। ভুইয়া বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছিল সাজানো গুছানো। উষা তখন ক্লাস 7-এ পড়ে আর সাগর অনার্স ফার্স্ট ইয়ারে। উষা ছোট থেকেই সবাইকে বলতো বড় হয়ে আমি আলিফ ভাইকে বিয়ে করব। আলিফকে সবসময় জামাই বলে ডাকতো। আলিফ নিজেও বউ ডাকতো উষাকে। এখনও ওরা জামাই বউ বলেই ডাকে। পরে যখন আস্তে আস্তে সাগর বড় হতে থাকে তখন থেকে উষা সাগরকেও নিজের জামাই বলে ডাকা শুরু করে। সে সবসময় বলতো আলিফ আর সাগর তার জামাই। তবে ছোট থেকেই তার মনে সাগরকে নিয়ে জেলাসি কাজ করত। কোনো মেয়েকে সাগরের আশেপাশে দেখতে পারত না। উষা ছোট থেকেই দুষ্টুমি করলেও আলিফকে নিয়ে কখনো তার এমন মনোভাব হয়নি যেমনটা সাগরের বেলায় হয়। সবসময় বলতো সাগর ভাইয়ের বউ হব, কালো শাড়ি পরে বিয়ে করব। কালো রঙটা ছোট থেকেই তার খুব পছন্দের। ক্লাস 6-এ ওঠার পর থেকেই সে বলা শুরু করলো সাগরকে সে ভালোবাসে, যেটা সাগর একদমই পছন্দ করতো না। উষার পাগলামি বাড়তে থাকায় শামিনের বিয়ে যেদিন ঠিক হলো সেদিন সবার আড়ালে সাগর উষাকে বলে, মা যেমন মেয়ে তো তেমন চরিত্রেরই হবে, নাক টিপলে দুধ বের হবে। সেই ভালোবাসাবাসি নিয়ে কথা বলে, চরিত্রে সমস্যা আছে এটা ছোট সময় বুঝিয়ে দিলি। ছোট থেকেই যে মেয়ে 2 জামাই রাখার স্বপ্ন দেখে সে আর কেমন হবে? তোর মতো মেয়েদের দিকে রিপ্তিহাত ভুইয়া সাগর তাকিয়েও দেখে না। এখন সে যত সুন্দরী আর রূপসী হোক, আমি তোর বাবা মানে আমার চাচুর মতো নই যে রূপ দেখেই গলে যাব। কথাগুলো তীরের মতো লাগছিল উষার বুকে, ক্ষতবিক্ষত করে দিয়েছিল উষার হৃদয়। নিজের প্রতি ঘৃণায় শরীর রিরি করে উঠছিল তার। নির্বাক থেকে শুধু শুনছিল তার সাগর ভাইয়ের কথা। এভাবে অপমান করতে পারলো সাগর ভাই? এভাবে অপমানের লজ্জায় প্রখর আত্মসম্মানবোধ তাকে ধিক্কার দিচ্ছিল বারবার। এমন মানসিকতার একজনকে নিয়ে সে স্বপ্ন দেখেছিল। ছোট্ট মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার। 1.5 মাস উষা সাগরের থেকে নিজেকে গুটিয়ে রেখেছিল। খাবার টেবিলে কখনোই উষা সবার সাথে বসে খায় না। সে কার্টুন দেখে দেখে খায়, যে কারণে বড় আম্মু আর চাচি আম্মার সাথেই বসে খাওয়া হয়। শুধু স্পেশাল আয়োজনে সবাই একসাথে খায়, যে কারণে সাগরের মুখোমুখিও হতে হয়নি। সাগর নিজের ভুল বোঝার পরে বেশ কয়েকবার চেষ্টা করে কথা বলতে, সরি বলতে। সাগর উষার রুমেও এসেছিল কথা বলতে, কিন্তু সে দরজাই খুলেনি। সাগর বুঝেছিল উষাকে এভাবে বলা ঠিক হয়নি। বাচ্চা মেয়ে ভুল করেছে। নিজের মধ্যেও অনুশোচনা আর অপরাধবোধ কাজ করছিল। সে নিজেই বা কী করত? বাচ্চা মেয়ে তার সীমায় থাকবে, দুষ্টুমি করবে, যাই করবে লিমিটে থেকে করবে। কিন্তু সেদিন উষা যা করল, একেবারে সাগরের গালে চুমু দিয়ে দিল। তাও আবার বলল, আমি দেখেছি চাচি আম্মাকে চাচু চুমু দিতে। জামাইকে চুমু দেওয়া যায়, আপনিও তো আমার জামাই। বলেই দাঁত কেলিয়ে হেসেছিল সে। মাকে নিয়ে এভাবে কেউ কথা বললে কেউ সহ্য করতে পারবে না, যেমনই হোক মা তো মাই। উষাও পারেনি। সাগর কয়েকবার দরজায় দাঁড়িয়ে সরিও বলেছিল,
কিন্তু উষার থেকে কোনো উত্তর পায়নি। কয়েকদিন লাগাতার চেষ্টা করে পরে চুপ হয়ে যায় নিজেও। স্বামীনের বিয়ের 8 থেকে 9 দিন আগে একবার উষা স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাসায় পৌঁছেছিল। কারোর কথার উত্তর দেয়নি সেদিন। রুমের দরজা দিয়ে শুধু কেঁদেই গিয়েছে। সব ভাইয়েরা এবং সাগর নিজেও, চাচা চাচি, উষার বাবা, স্বামীন, সবাই সেদিন ব্যাকুল হয়ে বারবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে। সে উত্তর দেয়নি। রাতে যখন বড় আব্বু জোর করে রুমে গিয়ে কথা বলে তখন জানতে পারে আসল কাহিনী। স্কুলের 10ম শ্রেণীর এক ছেলে পছন্দ করে উষাকে। কয়েকবার প্রস্তাবও দিয়েছিল প্রেমের। উষা রাজি হয়নি কখনো। আর ছেলেটাও তাদের এলাকার হওয়ায় সে উষার সব কিছুই জানে। তাই তো সেদিন ভরা মাঠে সবার সামনে বলেছিল, তোমার মতো সুন্দরী মেয়েদেরকে ছেলেরা শুধু এক রাতের জন্য বিছানার পার্টনার বানাবে, কোনো ছেলেই সংসার করবে না। সুন্দরী মেয়েরা শুধু ছেলেদের ফ্যান্টাসি হয়, বুঝলে? আর তোমার মায়ের মতো একজন দিয়ে হবে না। সিজান ভুঁইয়া নির্বাক হয়ে শুধু শুনছে উষার কথা। যে কথাগুলো বলার সময় সেন্সে ছিল না উষা। কি বলছে, কার কাছে বলছে, কিছুই মাথায় কাজ করেনি। কাজ করবে কিভাবে? তার এইটুকু বোঝার বয়সও হয়নি যে এসব এভাবে বাপ চাচাদের কাছে শেয়ার করা যায় না। সিজান ভুঁইয়া আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। দরজার কাছে এসে নিজের ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে খুশি হলেন। সাগর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। সিজান ভুঁইয়া বুঝলেন ছেলেও রেগে আছে। তুমি এখন যাও, মেয়েটাকে একা ছেড়ে দাও, কাঁদলে মনটা হালকা হবে। প্রত্যুত্তরে সাগর শুধু বলে হুম। সিজান ভুঁইয়া চলে গেলে সাগর নিঃশব্দে রুমে ঢুকে। উষাকে এলোমেলো চুলে বিছানায় পড়ে থাকতে দেখে খারাপ লাগে। সে তো এর থেকেও কঠিন কথা বলেছিল। তখনও নিশ্চয়ই এভাবে কেঁদেছিল মেয়েটা। বড্ড খারাপ লাগলো তার। এসবে তো মেয়েটার কোনো দোষ নেই। সে তো সত্যি ভদ্র একটা মেয়ে, সাথে ভয়ঙ্কর সুন্দরীও। সাগর নিঃশব্দে উষার পাশে বসে, মাথায় হাত বুলিয়ে বলে, উষা আমাকে মাফ করে দে। সেদিন আমি যা বলেছি সেসবের জন্য খুবই লজ্জিত আমি। রাগে মেজাজ হারিয়ে ফেলেছিলাম। ভুল বুঝিস না প্লিজ। তুই সেদিন ওই রকম না করলে আমি কখনোই এসব বলতাম না তোকে। উষা কোনো উত্তর না দিয়ে চুপ করে শুয়ে থাকে। সাগর সেদিকে কতক্ষণ তাকিয়ে থেকে জায়গা ত্যাগ করে। এর কিছুদিন পরেই বাড়িতে মেহমান আসা শুরু করে। তার মধ্যে বেড়াতে আসা মহিলাগুলো উষাকে তিক্ত কথা শোনাতে ভুলে না। বিয়ের 4 দিন আগেই প্রতিবেশী এক আন্টি সবার সামনে বলে উঠল, উষা খুবই ভালো মেয়ে, উপরে উপরে দেখে তো তাই মনে হয়। এখন মা গর্ভকালীন থাকা অবস্থায় যা করে তার প্রভাব তো পেটে থাকা বাচ্চার উপরেও পড়ে। এখন দেখতে শুনতে তো ভালোই, চরিত্রটা মায়ের মতো না হলেই হয়। ঘরভর্তি সকলের সামনে এমন কথায় উষা, নাহিদ ভুঁইয়া এবং ভুঁইয়া বাড়ির সকলের মুখ অন্ধকার হয়ে যায়। পাল্টা জবাব দিতে পারে না কেউ। মেহমান এক একজন এক এক কথা বলে উষাকে, যা সিজান ভুঁইয়া আর সহ্য করতে পারল না। স্বামীনের বিয়ের দিন সিজান ভুঁইয়া নিজের স্ত্রী আর সবার সাথে পরামর্শ করে উষা আর সাগরের বিয়ের ব্যাপারে। যদিও বাড়ির কারোরই আপত্তি ছিল না, কারণ উষা জন্ম নেওয়ার পরেই সিজান ভুঁইয়া আর লিপি বেগম বলেছিলেন, উষা আমাদের সাগরের বউ হবে। বিয়েতে উষাও রাজি ছিল। রাজি ছিল না শুধু সাগর। সাগরও তর্কাতর্কির এক পর্যায়ে চাচ্চুকে বলে ফেলেছিল, মায়ের কুকর্মের জন্য মেয়ের বিয়ে দিতে পারবে না বলে মেয়েকে আমার কাঁধে ঝুলিয়ে দিতে চাচ্ছু। নাহিদ ভুঁইয়া থ মেরে যায়। ভাতিজার কথার উত্তর দিতে পারল না। সিজান ভুঁইয়া সাগরের গালে কষিয়ে চড় দিয়েছিল সেদিন। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বিয়ে তো ঠিকই হয়েছিল সেদিন, কিন্তু সাগর বিয়েটা মানতে পারেনি। উষার জন্য যতটা না খারাপ লেগেছিল ততটাই ঘৃণা জন্মেছিল। সে ভেবেছিল হয়তো উষা তার বাবাকে বলে কয়ে এমন কাণ্ড ঘটিয়েছে। সাগর নিজেও জানতো তাদের বাড়ির সবাই চায় উষা সাগরের বউ হোক, কিন্তু তার চাচির কারণে নিজের চাচ্চুর এমন করুণ পরিণতি দেখে উষার প্রতিও ক্ষোভ জেগেছিল তার। বিয়ের এসব ঝামেলা আর উষাকে সহ্য করতে না পেরে খালামণির কথায় লন্ডন পাড়ি দিয়েছিল সাগর।
সেখানে খালামুনির কাছে থেকেই লেখাপড়া চালিয়ে যায় সে। অবশ্য কিছুদিন থাকার পরে সে আলাদা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নেয় বন্ধুদের সাথে। দরজায় ঠক ঠক শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে উষা। নিজের চোখ মুছে দরজার দিকে অগ্রসর হয়। উষা জানে এখন কে আসবে তার ঘরে, তাই তো মুখে মেকি হাসি ফুটিয়ে তুলে দরজা খুলে দাঁড়ায় সে। চাচি আম্মা ভেতরে এসো। তোমাকে কত বলি যে আমি দুধ খেতে পারি না, খাই না আমি এসব, তাও কেন শোনো না বলো তো? তা বললে কি হয়? তুই তো কিছুই খাস না। পুষ্টিকর খাবার খেতে হয়, ফল ফ্রুটস খেতে হয়। তুই কি খাস এসব বলতো? মাছে ভাতে বাঙালি, আর তুই নিজেকে দেখ, মাছও খাস না, একমাত্র পাঙ্গাস মাছটাই খাস। ছি, মানুষ এই মাছ দেখে নাক সিটকায়, আর মাছ কি করে খাস? দেখো চাচি আম্মা, তুমি বোঝো। আর বলতে পারল না উষা। মারিয়া জামান সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে, কিছু একটা আন্দাজ করার চেষ্টা করছে। উষা মনে মনে ভাবে, আমি যে কাঁদছিলাম চাচি আম্মা কি বুঝে ফেললো? তেজি কণ্ঠে মারিয়া জামান বললেন, কি রে, তুই কেঁদেছিস কেন? কাদার কি আছে রে মা? আমরা আছি তো। আমরা থাকতে কি তোর কিছু হবে বল? সাগর দেশে আসুক, তোকে দেখেই সে হার্ট করবে। না, মানে হার্ট অ্যাটাক করবে। তোর বড় আব্বু, চাচু আর স্বামীন যেভাবে তোকে প্রস্তুত করেছে, মার্শাল্লাহ, লাখে একটা মেয়ে আমাদের। উষা লজ্জা পেল ভীষণ। সে জানে সে খুব সুন্দরী, তার মাকেও হার মানিয়েছে সুন্দরের দিক দিয়ে। স্কুল কলেজে কত প্রেমের প্রস্তাব পেয়েছে সে। কলেজের প্রফেসর, স্কুলের টিচাররাও বাদ পড়েনি। সবার 12টা বাজিয়েছে উষার ভাইয়েরা। আরাফ, সাফাদ, রাফিদ, মারামারিতে ওরা 100তে 1000। উষার লজ্জারাঙা মুখ দেখে মুচকি হাসলেন মারিয়া জামান, বললেন, ভাবিস না রে মা, আমরা সবাই তোর সাথে আছি। সাগর একা আর কি করবে বল? সে নিজেই তোর প্রতি দুর্বল হয়ে যাবে, দেখবি। একবার দেশে আসুক, পিটিয়ে পাছার ছাল তুলে নেব বেয়াদবটার। মা শোনো, বায়া মোটেও ওরকম না। বায়াকে একটু সময় দাও, সে দেশে আসুক, দেখবে ঠিকই মানিয়ে নেবে। আর বিয়ে তো একটু পবিত্র বন্ধন। মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে জোড়ায় জোড়ায়। আল্লাহ মানব কুলের সৃষ্টিরও 50 বছর পূর্বে জীবন সঙ্গী নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর পরিকল্পনা মতোই ওদের বিয়ে হয়েছে। দুজন দুজনের জন্য কল্যাণকর হলে আল্লাহ ঠিকই মনে ভালোবাসা বাড়িয়ে দেবেন, শুধু ধৈর্য ধরতে হবে। আরাফ কথাটা বলে উষার মাথায় হাত রাখে। ভয় পাবি না, মাথায় রাখবি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এবং বেশি বেশি দোয়া করে আল্লাহর দরবারে চাইতে থাক। আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না। 2 হাত তুলে বলবি যেন আল্লাহ তোর স্বামীকে হেদায়েত দান করেন। মারিয়া জামান 2 চোখ ভরে দেখে এই দৃশ্য। নিজের একটা মেয়ে নেই, উষাকে মেয়ের চোখেই দেখে। যদিও একটা সময় রাগে জেদে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু এখন সব ঠিক। ছোট থেকেই আরাফ সবসময় বলতো, মা, হাসপাতাল থেকে আমাকে একটা বোন এনে দাও। বড় ভাইয়ের বোন আছে, আমার কেন নেই? হাসপাতাল থেকে বাচ্চা তো এনেছিল, কিন্তু সেটা ছেলে। সাদাব যখন পেটে আসে তখন আরাফ 3 বছরের। কি খুশি ছিল আরাফ, তার একটা বোন আসবে, কিন্তু হয়েছে ছেলে। সাদাবকে দেখে কি যে কান্না করেছিল আরাফ। বাবার কোল থেকে নামেইনি, বাবাকেও যেতে দেয়নি বাবুর কাছে। যখন উষা হলো, বাড়ির সবার চেয়ে এবং নাহিদ ভুইয়া আর ফাতেহার চেয়ে মনে হয়েছিল আরাফই বেশি খুশি। সারাদিন ছোট্ট উষার কাছেই থাকতো। রাতেও নাহিদ ভুইয়া আর ফাতেহার মাঝখানে ঘুমাতো। নাহিদ ভুইয়ার পাশে আরাফ আর ফাতেহার পাশে উষা। উষার জন্ম হয়েছিল ভোরে ফজরের আজানের সময়, যে কারণে আরাফ নিজেই নাম রেখেছিল উষা, আর সিজান ভুইয়া রেখেছিল আরিহা। আরিহা ভুইয়া উষা। সাদাফের সাথে আরাফের যেমন সাপে নেউলের সম্পর্ক, উষার সাথে ততই মিষ্টি। উষার সব ধরনের অন্যায় অপরাধ আরাফের কাছে তুচ্ছ। সে শুধু জানে নিজের মায়ের পরে সব থেকে ভালো সে উষাকেই বাসে। নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখে উষাকে। ভাইজান, আমার কিন্তু একটা জিনিস লাগবে, দিবে তো? কি লাগবে বল। উষারে, আমি যাই, শরীরটা খারাপ লাগছে, ঘুম দরকার। দুধটা গরম গরম খেয়ে নে, আমি ঘুমাতে গেলাম। তোমার কি প্রেশার বেড়েছে আম্মু? ওষুধ খাও ঠিক মতো। আর এত রাত জাগার কি আছে? গিয়ে ঘুমাও, যাও তো।
উষার রোজকার রুটিন ঘুমাতে যাওয়ার আগে সাগরের ছবি দেখে ঘুমানো। আজকেও বিছানায় গা এলিয়ে দিয়েই ফেসবুকে ঢুকলো। সাগর উষার ফ্রেন্ড লিস্টে নেই। ফেসবুকে আইডি খোলার সাথে সাথেই সাগর ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, কিন্তু সাগর অ্যাকসেপ্ট করেনি। 1.5 মাস পরে উষার রিকোয়েস্ট ক্যান্সেল করে দেয়। মন কি বুঝে? বুঝে না। সে প্রতিদিনই সাগরের আইডি স্ক্রল করে। আইডি লক না থাকায় সে সবই দেখতে পারে। এই যে এখন যেমন সাগরের 3 দিন আগে আপলোড দেওয়া ছবিটা দেখছে। এখন তো লন্ডনের আবহাওয়া পরিবর্তন হয়েছে। ছবিটা মেবি আগের তোলা, যেটা গত 3 দিনে না হলেও লক্ষবার দেখা হয়ে গেছে। গ্যালারিতে আলাদা অ্যালবামই আছে সাগরের নামে, যেটাতে 2445টা ছবি আছে। এখন উষা যে ছবিটা দেখছে সেটাতে সাগর একটা হোয়াইট কালারের বেঞ্চিতে বসা, পরনে ব্ল্যাক জিন্স আর নেভি ব্লু কালারের একটা শার্ট, যেটার হাতা কোনোই পর্যন্ত গোটানো। শার্টের উপরের 2টা বাটন খোলা। শুভ্র শরীরে নেভি ব্লু রংটা পাগল করা সৌন্দর্য। পায়ে হোয়াইট স্লিকার্স, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে মুচকি হাসি। ঠোঁটের নিচে বাম দিকে হালকা নীল রঙা একটা মাঝারি সাইজের তিল, যেটা খুব কাছ থেকেই দেখা যায়। চাপদারির জন্য সেটাও দেখা যাচ্ছে না। উষার দুর্বলতা এই তিলটা। চুলগুলো হয়তো জেল দিয়ে সেট করা। 2 হাত বেঞ্চির 2 দিকে ছড়ানো, এক পা আর এক পায়ের উপর ওঠানো। সাগর ফিটনেস সচেতন, ছোট থেকেই বডি নিয়ে অনেক কনসার্ন। সেসব কারণে বড় আব্বু, চাচু, শামিনাপু, আলিফ ভাইয়া এবং রাদীপ ভাইয়া উষাকেও জিম করায়। এমন কোনো কাজ নেই যেটা উষাকে ওরা শিখায়নি, যেন উষা নিজেকে সাগরের অযোগ্য মনে না করে, বা সাগর যেন এমন কিছু কখনো বলতে না পারে। ছবিতে পরপর কয়েকটা চুমু খেয়ে নিল উষা। আহ, শান্তি। এখন শান্তিতে ঘুমানো যায়। সাগর, তুই আজকে মিস্টার কিয়ানকে কি বলবি? এখানে সেটেল হবি? আজকেই তো ওকে জানাতে হবে ওনাকে। আই এম কনফিউজড কালিব, কি করব আমি? কালকে দুপুরে আমি ফোন দিয়েছিলাম, সবাই ছিল সেখানে, উষাও ছিল। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি ওদেরকে। আমি বলেছি উষার 18 বছর হলে আমি 1 বছরের জন্য দেশে যাব। উষাকে ডিভোর্স দিয়ে এসে এখানে সেটেল হব। সবার একই কথা, একবার দেশে আয়, উষার সাথে কথা বল। সময় নেই। রাতে কল দিলাম, মা কথা বলেনি, বাবার সাথে কথা হয়েছে। কি বললো আঙ্কেল? তবে সবাই ঠিকই বলেছে, তুই আগে গিয়ে পরিস্থিতি দেখ। উষা সত্যি খুবই নম্র আর ভদ্র একটা মেয়ে। ওর চেহারায় আলাদা একটা নূর আছে, দেখলেই কেমন শান্তি শান্তি লাগে। ইরে, তুই কি আমার অস্বীকার করা বউয়ের দিকে নজর দিচ্ছিস? ভুলে যাস না সে কি হয় আমার। ছি, সাগর, সে আমার ছোট বোন আর আমার একমাত্র জিগরি দোস্তের বেবি বউ সে। বাদ দে আঙ্কেল, কি বললো রাতে? বাবা বলল যে সামনের মাসে উষার প্রি টেস্ট। এখন যেন এসব চাচ্ছু আর উষার সামনে না বলি। দুপুরেই নাকি সে এই কথা শুনে দাঁড়ানো থেকে পড়ে যাচ্ছিল। আলিফ ভাইয়া ধরে ফেলেছিল, বলেছে উষা ছোট থেকেই তোমার প্রতি দুর্বল, তুমি তো জানো। তার মায়ের জন্য ওকে কেন জাজ করবে? মেয়েটার একটা দোষ আছে বলে সে নিজেকে এখন এমনভাবে তৈরি করেছে যেন কেউ তার দিকে আঙুল না তুলতে পারে। মেয়েটা অনেক সাংসারিক হয়ে গেছে সাগর। উষা সত্যি খুব ভালো একটা মেয়ে। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল উষাকে ত্যাগ করা। দেখ সাগর, একটা কথা বলি, শোন প্লিজ। বল, কি বলবি? আমি এবার বাংলাদেশে যাওয়ার পরে রাস্তায় আরাফ আঙ্কেল আর উষার সাথে দেখা হয়। আমি যখন উষাকে দেখি, ট্রাস্ট মি দোস্ত, আমি অবাকের চূড়ায় পর্যায়ে ছিলাম। মানে ওই ছোট্ট উষাটা যে কি ভয়ঙ্কর সুন্দরী হয়ে গিয়েছে। পুরো চেহারা বাবার মতো, গায়ের রং মাকেও পিছে ফেলে দিয়েছে, লম্বা চওড়া ফিটফাট।